ঢাকা শহরে রিক্সা চালাতো, বাস চালাতো, পাঠাও চালাতো, টেম্পু চালাতো, তরকারি বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করতো, তারা সেদিন এই জুলাই বিপ্লবের ছাত্রদের সঙ্গে পাশে দাঁড়িয়ে সেদিন সেই আন্দোলনের শরীক হয়ে তারা জীবন দিয়েছেন। আমরা তাদের কারো কোনো খবর আমরা রাখি না। আজকে প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে, এখন পর্যন্ত শহীদদের সঠিক তালিকা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত শহীদদের পরিবার কিভাবে চলছে, কে কোথায় কিভাবে আছে, তার খবর আমরা এখনো রাখিনি। আমরা খবর রাখছি না। এখনো হাসপাতালের বিছানায় কাটতে কাটতে যারা শহীদদের তালিকা বড় করছে তাদের খবর আমরা রাখছি না। আমি কেউ স্পষ্ট করে বলতে চাই, দেখেন শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোনো ভাই যদি হাসপাতালে বেড়ে কাঁপতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কম দায়ী নন। যদি তাদের পাশে আমরা প্রকৃত পক্ষে যদি তাদের পাশে আমরা দাঁড়াতাম, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতাম, দেশে আমার এই ভাইরা হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের খাতা লম্বা করতো না। আজকে তাই আমি সরকারকে বলতে চাই, সর্বপ্রথম আপনাদের কাজ এই শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের পরিবার কিভাবে চলছে এবং কে কোন অবস্থায় আছে তাদেরকে সেইভাবে প্রতিষ্ঠা করা, তাদের পাশে দাঁড়ানো এবং হাসপাতালে খবর নিয়ে আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করা। তাহলে হবে আমার এই জুলাই বিপ্লবের আজকের অনুষ্ঠানের সার্থকতা। আর কতদিন আর কত কাল আমরা এই সরকারের কাছে বলবো আমার ভাইদের পাশে দাঁড়ান? আমরা তো এই কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয় নাই, তারা একটা পয়সাতে সরকারের পতন তারা চেয়েছিল। আজকে তাই আমি বলবো, এই জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত এবং দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন করতে গিয়ে আন্দোলনের বাঁকে বাঁকে আমরা যত ভাইদেরকে হারিয়েছে, যত ভাইরা পঙ্গু হয়েছে, এই সমস্ত আন্দোলনের বাঁকে বাঁকে যারা শহীদ হয়েছেন তাদের কথাও আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে এবার ভাইদের রক্তে মথির শাপলা চত্বর রঞ্জিত হয়েছে। যেদিন তারা 14 এপ্রিল ওই শাপলা চত্বরে এসেছিল তখন আমি জেলখানায় ছিলাম, এবং 5ই মে যখন তাদেরকে শহীদ করা হলো, হত্যা করা হলো, নির্বিচারে গুলি করা হলো, তখন আমি তখন আমি জেলখানায় ছিলাম। আজ পর্যন্ত আমার সেই ভাইরা শহীদ হয়েছে, সেই নামের তালিকাগুলো অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেদিন যারা ওই মতিঝিল চত্বর, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করেছিল, এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হতেই হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। তারা সেদিন এই আমরা দেখেছি বিডিআর পিলখানা, আমি ঢাকা শহরে ছিলাম, এটা আমার সামনে জাহাঙ্গীর বসে আছে, আত্ম ছিল, ফোন করেছে আমরা আক্রান্ত, আমাদেরকে রক্ষা করতে হবে। সেদিন সেনাবাহিনী প্রস্তুত ছিল, প্রস্তুত ছিল। সেদিন যদি সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে ওই পিলখানায় যেত, উপর থেকে যদি হেলিকপ্টার গানশিপ থেকে গুলি বর্ষণ করত, তাহলে আমার 57 জন অফিসারকে নির্মমভাবে শহীদ হতে হতো না। তাদের পরিবারের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে, পাক বাহিনীও সেখানে পাক বাহিনীকে হার মানিয়েছে। এই সমস্ত হয়েছে ব্রিটিশ সরকারের আমলে, এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের এই যোগ্য সেনা অফিসারদেরকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই এখানে ফয়জুল্লাহ বলেছেন যে এই আন্দোলন আমার এই সমস্ত বিগত দিনের অত্যাচার নির্যাতন লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলিকে খালি করে দিয়েছে, সমস্ত জিনিস চরিত্র মাসে নষ্ট করে দিয়েছে, বিনা ভোটে নির্বাচন করে প্রশাসনকে মিথ্যা চিকিৎসার কাছে বাধ্য করেছে, প্রিজাইডিং অফিসার করে প্রিজাইডিং অফিসারদেরকে রিটার্নিং অফিসারদেরকে দেশের মানুষকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করেছে। এখন আবার তারা শব্দ দেখছে, আবার তারা দেশে এসে হুমকি তারা দিচ্ছে। আমি জুলাই বিপ্লবের ভাইদের কাছে এইটুকু বলে যেতে চাই, মনের ভিতরে সাহস রাখো, মনের ভিতরে সাহস রাখো।
জায়গায় কেউ এসে ওই জুলাই বিপ্লবীদের গায়ের একটা পশম ছিঁড়তে পারবেন না। তাই সুরক্ষার কোনো প্রয়োজন নাই। আমরা ঐক্যবদ্ধ আছে, আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোন কারণে আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। শহীদদের দিকে তাকিয়ে আমার আহত ভাইদের সেই কাট্টানোর ছবি আমরা চোখের সামনে নিয়ে এসে ওই দৃশ্য বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারুর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কোনো এখানে সুযোগ নেই। এখানে আমরা সংস্কার করব, আমরা ওই ফ্যাসিস্টদের বিচার করব। আমরা নির্বাচনও করতে চাই, কারণ নির্বাচনবিহীন একটি দেশ খুব বেশি দিন চলতে পারে না। আমরা অবশ্যই উপযুক্ত সময়ের মধ্যে সবাইকে নিয়ে আমাদের একটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা আন্দোলন করেছিলাম, ছোট দল হোক আর বড় দল হোক, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনা করবে ওই ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন আসতে না পারে, এইটাই হবে আমাদের সিদ্ধান্ত। তাই আমরা বলতে চাই, সামনের দিন অত্যন্ত কঠিন দিন। গত 2-3টা দিন আমরা খুব আতঙ্কের ভিতর কাটিয়েছে। রাত পোহায় কি পোহায় না এমন আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের উৎসাহিত হতেছিল। কেন মাত্র 10 মাসের ভাষায় কেন এই অবস্থা হবে, এই অবস্থা কেন সৃষ্টি হলো, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাই এখানে বলতে চাই, উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে মনে করতে হবে, আপনাদের কারণে আপনারা যেটা আসেননি, আপনার সেই শহীদের রক্তের বিনিময়ে আপনারা শত শত না হাজার হাজার আমার ভাইদের পঙ্গুত্বের বিনিময়ে আপনারা এখানে এসেছেন। 10 মাসে উল্লেখ করার মতো আজ পর্যন্ত একজন খুনিকে আপনারা সঠিকভাবে বিচারে আনতে পারেন নাই। কত বছরে আনবেন, কত বছর লাগবে? আমার 1.5 থেকে 2,000 শহীদের যে তালিকা, সেই আবু সাইদ মুগ্ধ অসীম থেকে শুরু করে আমার যে ভাইরা শহীদ হয়েছে, আজ পর্যন্ত তাদের ওই একটি মামলা শুনেছিলাম, শুধু তাদের কাছে নাম এসেছে, আর গুলি গেল কোথায়? এই বাংলাদেশের না সারা পৃথিবীতে একটু ধরন দিতে পারবেন? একদিনে 6টি মামলা এবং 2টা মার্ডার মামলা। সেই মামলার আসামি সাবেক প্রদেশের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছিল রিমান্ড চলাকালীন সময়। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর, আইন আদালত সৃষ্টি হওয়ার পর এই ধরনের জঘন্য ঘটনা ঘটেনি। আমি বলেছিলাম যে দেশে জামিন দিয়েছে তাকে অবশ্যই চাকরিচ্যুত করে রিমান্ডে আনা হোক। কেন এই ধরনের সে অপকর্ম করলো? আজকে এইভাবে বিভিন্ন জায়গায় খোঁজ দেখেন, আপনারা এখানে আন্দোলন করছেন, এলাকায় গিয়ে দেখেন ওই ফ্যাসিস্টের দোসররা তারা অনেকে গ্রেপ্তার হয়েছিল, আবার কিন্তু আইন আদালতের মধ্য দিয়ে আবার তারা কিন্তু বের হয়েছে, আবার এলাকায় ঘোরাফেরা শুরু করেছে। তো আমাদের তো জামিন দিল না। আমাদের 2005 সালে 12 জানুয়ারি টকশো থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং কয়েকটি মামলা দিয়েছিল। সেই মামলার বিগত ফ্যাসিস্ট সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে, 4 বছরের সাজা দিয়ে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিল। আবারও এই ধরনের যদি কাণ্ড ঘটে, এইটা জুলাই বিপ্লব মেনে নেবে না। আমরা কোনো মামলা দেব, আমরা কোনো গায়ে নিয়ম চাই না, কিন্তু প্রকৃত খুনিদের আমরা কোনোভাবে জুলাই বিপ্লবের শহীদদের রক্ত সনদ আমরা কোনোভাবে তাদেরকে বিচারের বাইরে রাখবো না। আজ হোক আর কাল হোক তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। প্রিয় ভাইরা, আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলবো, আমরা একটা বলে থাকবো, এই যে বাবারা বসে আছেন, মারা বসে আছেন, আহতরা কাঁদতেছেন, কোনো কারণে আমাদের হৃদয়ে কোনো আলোক্য সৃষ্টি হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার ভাইদের জবাব কে দিবে? আমি মনে করি ভুল হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, মতের অমিল হতে পারে। দিন শেষে আমাদেরকে ঐক্যমত হতে হবে এবং ঐক্যমতের মধ্য দিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারকে ফিরে আসার চিরদিনের জন্য বন্ধ করতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকারে যারা প্রশাসনে আছেন সেই প্রশাসন আপনাকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে দিতে দিবে না। তাই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।